আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত মুখ, ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, ঠাকুরগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ঠাকুরগাঁ 2 এর সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জেড মোর্তজা চৌধুরী তুলা আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন দিতে আপনারা করতে চান তাহলে স্ক্রল 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি রাজপথে আছেন তার কাছ থেকে বাংলাদেশের কিছু রাজনীতি এবং ঠাকুরগাঁর রাজনীতির কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট জেড মোর্তজা চৌধুরী তুলা। জি জনাব, আপনি দর্শক শ্রোতার জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে মানুষটি নিজের অকুতোভয় বীরত্ব দেখিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এদেশে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা শুরু করেন, আপনি সেই মানুষটির আদর্শ ধারণ করে দীর্ঘ বছর রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সংসদে প্রতিনিধিত্ব করেছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনার ভিত্তিতে বা প্রেরণার কারণেই আপনি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ ধারণ করে অদ্যবধি নেতৃত্ব এবং রাজনীতি করছেন। আমার বক্তব্যের প্রারম্ভে দেশবাসীকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আর আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছেন 24 চ্যানেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমার স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি। আজকে নির্বাচন মানেই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রসেস, যে প্রক্রিয়ায় একটি দেশ চলবে, আইন প্রণয়ন হবে, আইন অনুসারে দেশ চলবে, একটি সার্বভৌম দেশ পরিচালিত হবে। আজকের বক্তব্যের শুরুতেই বলবো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে লক্ষ্যে আজকে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি এটুকু বলবো যে বিএনপি এটি গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল একদিনে গড়ে ওঠেনি, হাঁটি হাঁটি পা পা করে 1978 সাল থেকে সেপ্টেম্বর থেকে আজকে 2025-এর সেপ্টেম্বরের অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে। তা এইটুকু বলবো যে আমি যে দল করেছি, এই দল আমি শুরু থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, আমি ওনার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে, আমরা ছাত্র জীবন থেকে খাল খনন থেকে শুরু ওনার কাছাকাছি থেকে উদ্বুদ্ধ হয়েছি, আকৃষ্ট হয়েছি। ওনার নেতৃত্বে, একটি দূরদর্শী নেতৃত্বে উনি ভাবতেন এ দেশ কী করে এগিয়ে যাবে, এই দেশের সার্বভৌমত্ব আমরা কী করে পরিচালনা করব, এই দেশ অন্যান্য দেশ থেকে আমরা এগিয়ে যাব, উনি সবসময় ভাবতেন। সেই লক্ষ্যে উনি সবসময় ভেবে ছাত্রদের মাঝে তখনই একটা গণশিক্ষা কর্মসূচি চালু করেছিলেন। সেই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, খাল খনন থেকে ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে, উনি ছাত্রদের খাল খনন করেছে, দেখেছে, এবং ছাত্রদের জন্য বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন কর্মসূচি রেখেছিলেন। বিভিন্ন জায়গায় সফর করা থেকে মানুষ অনেক প্রশিক্ষণ নিয়েছে, আমরা তার থেকে আকৃষ্ট, উদ্বুদ্ধ। এবং 1979 সাল থেকে 1 জানুয়ারি ছাত্রদল আমরা শুরু থেকেই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন আমি ছাত্রদল করে আসছি। এবং ছাত্রদলের ফলশ্রুতিতে আজকে ফসল যদি কেউ ধরে থাকে, আমরা ছাত্রদলের ফসল এখন বিএনপিতে পদার্পণ, আমরা বিএনপির রাজনীতিতে উদ্বুদ্ধ আকৃষ্ট হয়ে জনগণের থাকতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই, এবং ঠাকুরগাঁ 2 আসনের জনগণের জন্য আমরা কিছু করতে চাই। জি, আপনি যেটি বলছিলেন যে মানুষটি দেশের কল্যাণের জন্য চিন্তা করছিলেন, এই চিন্তাটা কতটা গভীরে আমরা যদি ইতিহাসের প্রাক্কালে যাই, ইতিহাস বলছে 65-র পাক ভারত যুদ্ধে যে মানুষটি অকুতোভয় বীরত্ব অর্জন করেন, যার বীরত্বের কারণে যিনি সে সময় পুরস্কৃত পর্যন্ত হন, সেই মানুষটি ইতিহাসের বিশেষ করে 25শে মার্চের কালো রাত্রির কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতিতে যেভাবে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, এবং ঘোষণার প্রাক্কালে তিনি প্রথমে উই রিভোল্ট বলে প্রথম ঘোষণাটি দেন, পরবর্তীতে আবার আওয়ামী লীগের অনুরোধে
তাকে দ্বিতীয়বার ঘোষণাটি দেওয়া হয় বা দিতে হয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে আমরা বিগত আওয়ামী লীগ আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার ক্ষেত্রটি নিয়ে নানা রকম কথা রচনা করা হয়েছে। তিনি ঘোষক নন, তিনি পাঠক, নানা কথা বলা হয়েছে। যিনি দেশের প্রয়োজনে এত বড় বীরত্ব রাখলেন, নিজের জীবন বাঁচিয়ে রাখলেন, পরিবারের কথা চিন্তা করলেন না, তার ঘোষণার ঘিরে আওয়ামী লীগ শিবিরে যে ধরনের হাস্য উল্লাস বা যে ধরনের প্রোপাগান্ডা চলেছে, এটি কতটা হৃদয় বিতরক এবং এই ক্ষেত্রে জাতির কাছে সঠিক ইতিহাসের আসল বার্তাটা আসলে কি? দেখেন, সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। জি, সেই সত্য প্রকাশ বা বেরিয়ে জনগণের কাছে উন্মুক্ত। কারণ আপনি যদি ইতিহাস পড়ে থাকেন তাইলে কিন্তু জিয়াউর রহমান একজন সঠিক মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক এবং স্বাধীনতার ঘোষণা নির্বিঘ্নে জীবনকে বাজি রেখে পরিবারকে ফেলে উনি দেশের দেশের মাটি মানুষের স্বার্থ রক্ষার্থে এবং স্বাধীন বাংলাদেশ হবে সেই রক্ষার্থে প্রথমেই উনি 1971 সালে 25শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল, রিভল্ট, আমি স্বাধীনতা ঘোষণা করছি অন বিহাফ অফ শেখ, দ্বিতীয়ার্ধে বলছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু কাউকে ছোট করে দেখেননি। উনি কিন্তু দেশের একজন সার্বিক কল্যাণে দেশপ্রেমিক নেতাকে ছোট করেননি। উনি সবসময় সম্মান করেছেন এবং 1972-75 যে ঘটনা ঘটছে এই ঘটনার সঙ্গে উনি সংশ্লিষ্ট নয়। উনি তখন সামরিক কর্মকর্তা ছিলেন। উনি 1975 15 আগস্টের ঘটনার সঙ্গে কোনো ক্রমে সংশ্লিষ্ট, কোনো প্রকার প্রমাণ কেউ কোনো দিতেও পারবে না এবং কোনো প্রকার তথ্য প্রমাণ নাই। উনি সঠিক মুক্তিযোদ্ধা। উনি সেই লক্ষ্যে 75 পরবর্তীতে কে হাল ধরবে, কে কী করবে, রাষ্ট্র কে চালাবে, উনি ভেবেচিন্তে তখন উনি কিন্তু নিজের কথায় বেরিয়ে আসেননি। সাধারণ সিপাহী জনতার চাহিদা মাফিক একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু 1975 7ই নভেম্বর উনি কিন্তু সিপাহী জনতার বিদ্রোহের কারণে, বিপ্লবের কারণে ওনার আগমন। উনি কিন্তু ব্যক্তি কিন্তু ভেবে কখন ভাবেন, উনি সিপাহীদের কথায়, জনগণের কথায় বেরিয়ে এসেছিলেন এবং জনগণ হাসি মুখে ওনাকে বরণ করে নিয়েছিল সেই 75-এর 7ই নভেম্বর। তাই আজকে বলবো উনি একজন স্বাধীন চেতা মানুষ। উনি সবসময় জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে বিএনপিকে এত হেয় করার চেষ্টা করো পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার আমলে কিন্তু ছোট করতে পারেনি। বিএনপি আজকে নিজের স্বকীয়তায়, নিজের অবস্থানে সুদৃঢ় এবং আগামী নির্বাচনে বিএনপি সার্বিকভাবে প্রস্তুত, যে কোনো চ্যালেঞ্জ ফেস করতে প্রস্তুত। বিএনপি জনগণের দল, বিএনপি গণতান্ত্রিক দল, জনগণের মাঝে ছিল, জনগণের মাঝে থাকতে চায়, সেই প্রত্যাশায় বিএনপি কাজ করছে ইনশাআল্লাহ। আপনি যেটি বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘোষণার প্রেক্ষাপট যেভাবে তৈরি হলো, 7ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান একটি ঘোষণা দিয়ে আবেগ জাগালেন বটে, কিন্তু 25শে মার্চের কালো রাত্রির পূর্বে তিনি কোনো নির্দেশনা দিয়ে এক্সিটে চলে গেলেন। আবার 72-এর 10 জানুয়ারি যাকে ব্যাপক সম্মান হিসেবে জানানো হলো, তার হাতে পুরো রাষ্ট্রকে ছেড়ে দেওয়া হলো। তিনি রাষ্ট্রকে নিজের মতো করে যেভাবে করতে চাইলেন, যেভাবে রাষ্ট্র গড়ার নামে নিজের পরিবার পরিজন বা নিজের দলমতকে ডেভেলপ করতে চাইলেন, দেশের মানুষের মতকে উপেক্ষা করে তিনি যেভাবে একক নেতৃত্ব, একক কর্তৃত্ব শাসন করতে চাইলেন, 72-এর সেই স্বীকৃত বঙ্গবন্ধু যেভাবে বঙ্গশত্রু হলেন, 72-এর সেই মহাহিরোটি যেভাবে একেবারে মহাজিরু হলেন, এটি ইতিহাসের কত বড় একটি চাঞ্চল্যকর ঘটনা। এটি নিঃসন্দেহে ইতিহাসের একটি চাঞ্চল্য ঘটনা। কারণ এটা অনস্বীকার্য, কারণ যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, এতে অস্বীকার করার কিছু নয়। নেতৃত্বে স্বাধীন হয়েছিল, এটাও ঠিক। তবে 72-এর সেই এসে তার যে 75 পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড, যে রাষ্ট্র পরিচালনা, কারণ রাজনীতির প্ল্যাটফর্ম এক, রাষ্ট্র পরিচালনার প্ল্যাটফর্ম আরেক, কিন্তু রাষ্ট্র পরিচালনা উনি সম্পূর্ণ ব্যর্থ। নিজের পরিবারকে উনি ঠিক রাখতে পারেন নাই, প্লাস ওনার আশেপাশে যত তার মন্ত্রী পরিষদ থেকে শুরু যত চাটুকারিতা ছিল ওনাকে বিপথে নিয়ে গেছিল। উনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন, যার জন্য উনি এখনও 72 থেকে 75 যে কর্মকাণ্ডে
গুলি করেছিলেন মানুষ কোনোদিন ভুলতে পারবে না, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং ওনার আমলেই দুর্ভিক্ষ হয়েছিল। বাসন্তী নামের সেই মেয়েটি লজ্জা নেবার জন্য কাপড় পায়নি, সেদিন প্রকাশ হয়েছিল। এবং উনি নিজেই বলেছিলেন, আমি 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি কোথায়। উনি তো নিজেই একজন স্বীকৃত চোর হিসাবে নিজেদের লোকজনকে আখ্যায়িত করেছিলেন। এটা ওনার বড় ব্যর্থতা, যে কারণে উনি এই ব্যর্থতা ঢাকতে পারেনি। এটা এই ব্যর্থতা ইতিহাসে লেখা এখানে থাকবে প্রশ্ন এবং হচ্ছে এটা যে জাগ্রত থাকবে। 72-এ যিনি স্বীকৃত বঙ্গশত্রু হিসাবে এই জাতির কাছে প্রিয় হলেন বা প্রীত হলেন বা স্বীকৃত হলেন, তাকে পুনরায় জাতির পিতা করার প্রবণতা এই জাতির কাছে যখন ছেড়ে দেওয়া হয়, তাকে জাতির পিতা করার জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যেভাবে বরাদ্দ করা হয়, তার মূর্তি বা তার স্ট্যাচু বানানো, তার প্রচার প্রচারণার জন্য রাষ্ট্রীয় ব্যুরোক্রেসিতে ক শ্রেণীতে খরচ করে যেভাবে গরজ করে তাকে সাড়ম্বরে জাতির পিতা বানানোর যে অপচেষ্টাটি চালানো হয়েছে, সেটি কতটা বুমেরাং হলো। এই 75-এর স্বীকৃত বঙ্গশত্রুকে পুনরায় বঙ্গবন্ধু বলতেও অনেক নেতাদের দেখি আমরা বেশ আহ্লাদে তারা বঙ্গবন্ধু বলে থাকলেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, এই প্রবাদ প্রচন কি নেতারাও মনে করেন না? হ্যাঁ, আপনার কথা সূত্র ধরেই বলি, মানে পার্শ্ববর্তী দেশ ফাদার অফ ইন্ডিয়ারই দেখেন, এখন পর্যন্ত শ্রদ্ধাভাজন হয়েছে, কোনো প্রকার কটূক্তি, কোনো প্রকার খারাপ মন্তব্যে ফাদার অফ পাকিস্তান দেখেন। কিন্তু এটা আপনাকে যেভাবে জনগণ ভালোবাসলো, শ্রদ্ধা করলো, এটা ধরে রাখার দায়িত্ব ওনাদের, ওনারা ধরে রাখতে পারেননি। তবে আমি ওনাদের ব্যর্থতার কারণটুকু বলি, আজকে ওনার যে ভাস্কর্য, ওনার যে এত স্মৃতি, 100 বছরের পুরুষ কোথায় ম্লান হয়ে এত স্বল্প সময়ে কোথায় আজকে প্রতিকৃতি কোথাও নেই, কোথায় এত মানে কোথাও আর তার পাশাপাশি জোর করে কোনো কিছু হয় না। আপনি আইন পাশ করে করবেন, শত শত কোটি টাকা নষ্ট করবেন, এটা দেশের যে রাষ্ট্রভাণ্ডারকে, মানে এটা রাষ্ট্রভাণ্ডার থেকে নেওয়া হয়েছে, করা হয়েছে, কিন্তু এটা মিসইউজ করা হয়েছে, এটা প্রপার ইউজ হয়নি। এই টাকাটা যদি জনগণের কল্যাণে ব্যয় করতো তাহলে জনগণ উপকৃত, দেশ উপকৃত। কিন্তু এক্ষেত্রে উনি জনগণকে বঞ্চিত করে নিজের পরিবারকে নিয়ে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে কোথায় তুলে ধরবে, কোথায় কি করবে, প্রতিকৃতি বা তার মানে স্বার্থ কীভাবে ইতিহাসে কীভাবে থাকবে, তার ছবি কিভাবে থাকবে, তার প্রতিকৃতি কীভাবে থাকবে, এই নিয়ে উনি যে তসরুপ করেছেন, এটা জনগণের ভান্ডার থেকে জনগণকে বঞ্চিত, জনগণকে হেয় করে উনি নিজের পরিবারকে গুরুত্ব দেন। কিন্তু সেই স্মৃতি কোথায়, সেই ঐতিহ্য কোথায় আজকে ধারণ করতে থাকতো ইতিহাসের পথে, তাইলে আমরা মনে করতাম যে ব্যয়টি সঠিক ছিল যুগোপযোগী। কিন্তু সেই ব্যয় সঠিক হয় নাই, আমি মনে করি ওনারা এই দিক দিয়ে ব্যর্থ। তাই আমি বলবো, এমন কিছু কাজ করবেন না যা ইতিহাসে মানে স্বর্ণাক্ষর থেকে সরে যাবে, যা ইতিহাসের পথে বিতর্কিত হবে, যা মানুষ কিন্তু জাতির পিতা সমালোচনা করে। আপনি বললেন ফাদার অফ ভারত ইন্ডিয়া বললেন, সেই জায়গাটি নিয়ে রাষ্ট্র বা রাষ্ট্র জনগণ ঐক্যমত্য আছে, বা ফাদার অফ পাকিস্তান, সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্র লোকজনের ঐক্যমত্য আছে। কিন্তু ফাদার অফ বাংলাদেশ, ফাদার অফ বঙ্গদেশ, এটার ক্ষেত্রে আজ পর্যন্ত ঐক্যমত্য হয়নি। এই ঐক্যমত্যর জায়গা নিয়ে বিএনপির আসলে ভাবনা থাকা দরকার কিনা, বিশেষ করে 72-এর স্বীকৃত শত্রুকে আবার পুনরায় আওয়ামী লীগ যদি আসে, আবার তো তাকে জাতির পিতা বানানোর প্রবণতা করতে চাইবে। এই জায়গাটা চিরশিলগালার প্রয়োজনে আমাদের জাতির ফাউন্ডার যারা ফাদার রয়েছেন তাদের দিয়ে একটি অনস্বীকার্য নীতি গ্রহণ করাটার প্রয়োজনীয়তা বিএনপি উপলব্ধি করবে কিনা, বা যিনি 75 থেকে 81 পর্যন্ত দেশটাকে আপন সন্তানের মতো লালন পালন করে পিতৃময় স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে যিনি দেশটাকে মায়া দিয়ে গড়লেন, তাকেই যার শেষ দিনটিতে তার শ্রদ্ধা একেবারে দেশীয় পিতার মতোই যাকে শ্রদ্ধা ভরে এদেশ থেকে তাকে দাফন কাফনের মাধ্যমে চিরবিদায় জানানো হলো। তার এই দাফনের চিত্র, তার কাফনের চিত্র বা তার শেষ বিদায়ের চিত্রই এদেশের প্রধান জাতির পিতা পেয়ে গেছে কিনা, শেষ ভালো যার সব ভালো তার, এখানেই প্রমাণিত হয়ে গেছে কিনা। জাতি এই স্বীকৃতির জায়গায় আর কতকাল অপেক্ষা করবে? আমরা দেখতে পাই পলাশীর আন্দোলনের কারণে যখন
ইংরেজরা তাদের মতো করে প্রচার প্রচারণা করে দিল যে মীর জাফর হচ্ছে জাতির বীর যোদ্ধা আর সিরাজউদ্দৌলা হচ্ছে বেঈমান, অথচ মাত্র 40 বছরের মাথায় আসল সত্য প্রমাণ হয়ে গেল যে মীর জাফর ছিলেন জাতির বেঈমান আর সিরাজ ছিলেন জাতির বীর যোদ্ধা। এই ইতিহাসের জায়গায় যে জিয়া রহমানকে তারা এত খাটো করতে চেয়েছে, তিনি তো ইতিহাসের সবচেয়ে স্বীকৃত সম্মানস্বরূপ একেবারে পিতার মতো সম্মান নিয়ে এদেশ থেকে ইতিহাসের অমর হয়ে আছেন। তার অমরত্বকে সম্মান জানাতে সেদিন কি আর দূরে, যেদিন জিয়া রহমানকেই এ জাতির ফাদার অব দ্য নেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আপনি কি মনে করছেন? আমি মনে করছি ইতিহাস থেকে যারা এই ধরনের আইন করেছিল, ছবি টাঙানো, শ্রদ্ধা নিবেদন বা জনগণের সম্পর্কে গ্রহণ, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। যদি পলাশীর আম্রকানন থেকে আমরা শিক্ষা নেই, যদি বিশ্বের বিভিন্ন ঘটনা থেকে, তবে এই ধরনের হওয়ার কথা নয়। আজকে বিএনপি নেত্রী বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমার দেখা জানার মধ্যে কেউ আজকে পর্যন্ত বলতে পারবো না যে শেখ মুজিবুর রহমান কখনো কটাক্ষ করে বলেছে। কিন্তু পক্ষান্তরে ফ্যাসিস্ট সরকারের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, যিনি ভারতে আশ্রয় নিয়েছেন, দেখা যেত যে উনি ফজরের নামাজ পড়ে রাত 12টা পর্যন্ত জিয়াউর রহমানের সে ভাঙ্গা সুটকেস, জিয়াউর রহমানকে বিকৃতি করা বা কখনো পাকিস্তানের চর, স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা নন, ঘোষক নন, বারবার ক্রিটিসাইজ করেছে। এই ধরনের হীন মানসিকতায় আজকে শেখ মুজিবুর যেভাবে জাতির কাছে তুলে ধরা দরকার ছিল, শেখ মুজিবুর রহমানকে জাতি যুগে যুগে শতাব্দী যেভাবে স্মরণ করত, এই কারণেই অনেকে ভুলে গেছে যে একটা লোকের মেয়ে, উনারই মেয়ে যদি এইভাবে রাত দিন কথা বলে, তাইলে কি আমরা মানে উনাদেরকে কিভাবে সহজভাবে ভালোভাবে সম্মান করব? উনার সম্মান তো উনি নিজে হারিয়েছেন, উনার বাপের সম্মান তো শেখ হাসিনা ওয়াজেদ সাহেব নিজে হারিয়েছেন। কেন এত বিষয়? কিন্তু খালেদা জিয়া একটু দেখা উচিত ছিল, কম্পেয়ার করা উচিত ছিল। উনিও তো প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, উনি তো কখনো কটাক্ষ করলেন, এখনো বলেন না। কিন্তু উনার এই চরিত্রের বহিঃপ্রকাশ কেন? যে উনি বারবার মানে জিয়াউর রহমানকে ব্যঙ্গ করে কথা বলা, মুক্তিযোদ্ধা মানে নয়, এই যে হেয় করে কথা বলা, জাতি কিন্তু এটা মানে উপলব্ধি করতে পেরেছে। এই জন্যই জাতি বারবার এই জিনিসটি মনে করে যে একজন জিয়াউর রহমান জন্ম যুগে যুগে শতাব্দী হবে কিনা, একজন জিয়াউর রহমান ঘোষণা দিল আজকে স্বাধীনতা, একজন জিয়াউর রহমান আজকে যদি মানে এদেশের দায়িত্ব নিয়ে ঘোষণা করতো, আজকে কিন্তু বাংলাদেশ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বারবার জনগণের সম্মুখে ঘটেছে, ইতিহাস থেকে পড়ছে, তারপরেও তারা জোর করে চাপা দিতে চায়, জোর করে বলতে চায় যে উনি মুক্তিযোদ্ধা নন, স্বাধীনতা ঘোষক নন। এতে জনগণ যে আওয়ামী লীগ এটি বলেছিল, আওয়ামী লীগকে তো এই ইতিহাস জানতো যে ৭১-এ নিজের জীবন বাজি রেখে যিনি এদেশের জন্য স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যিনি যুদ্ধ করেছিলেন, বীরুত্তম স্বীকৃতি পর্যন্ত পেয়েছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের কমান্ডার ছিলেন। এই কৃতজ্ঞতার কারণেই ৭৫-এর ৭ নভেম্বরে সিপাহী জনতা মিলে যাকে দেশের শাসনভার দেয় বা তার হাতে দায়িত্ব দেয়, এই ইতিহাস জানার পরেও যিনি এদেশটাকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রায় 10,000 কিলোমিটার পায়ে হেঁটে পুরো মানচিত্রটাকে নিজের পায়ের নিচে রেখে ঘাম ছুটিয়ে যে রাষ্ট্র যিনি গঠন করে গেছেন, এই যার কারণে এদেশের মানুষ যাকে এত স্বীকৃতি এবং সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় জানিয়েছে, তার এই কৃতজ্ঞতা জানার পরেও যাকে তুচ্ছ করতে চাওয়ার প্রবণতা আওয়ামী লীগ করে যাচ্ছিল বা করে গেছে বা এখনও করে, সেটি চিরকালের জন্য বুমেরাঙে থাকবে কিনা, সেটি সবসময়ের জন্যই তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে কিনা? আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি মনে করি এই দেশ, এই রাষ্ট্র গঠন, যাদের ভূমিকা রয়েছে, যাদের শ্রম রয়েছে, সবাই এবং জাতির কৃতজ্ঞতা বোধ স্মরণ করুক। সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে এরকম যারা দেশ বর্ণিত নেতা, আমরা যদি এখনও সাবেক প্রাইম মিনিস্টার সরওয়ার্দী থেকে মানে এদেরকে স্মরণ করতে পারি, কেন আমরা স্মরণ করব না? এটা তো মানে বেশি দিন অতীত নয়, 50 থেকে 54 থেকে 55 বছর, বেশি দিন নয়। আমাদেরকে যারা এদেশের জন্য জান দিয়েছে, যারা এদেশের জন্য রক্ত দিয়েছে, যারা এদেশের জন্য শ্রম দিয়েছে, যারা এদেশের ভূমিকা, আমি মনে করি
জাতি কৃতজ্ঞতা স্মরণ করবে। এই ক্ষেত্রে আমি সবাইকে নমনীয় হতে বলবো এবং বলবো যার যতটুকু শ্রম, যার যতটুকু অবদান, সেটুকু আমাদেরকে শ্রদ্ধা করা উচিত। আমি এটা মনে করি আমার দৃষ্টিকোণ। 75 7 নভেম্বর থেকে 81 30 মে পর্যন্ত যিনি এই দেশটিকে উন্নত বাংলাদেশের জন্য এত পরিশ্রম করলেন, আপনার দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে কর্মময় দিনগুলির কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। ওনার 75-এর 7ই নভেম্বর থেকে শেষ দিন পর্যন্ত 29শে মে ওনার কর্মময় জীবন মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে, মানুষের মনে সাড়া দিয়েছে। এই লোকটি কৃষক, এই লোকটি শ্রমিক, এই লোকটি রাষ্ট্রপতি, এই লোকটি সেনাপ্রধান সবার মাঝেই আছে, মানুষকে আকৃষ্ট করে উদ্বুদ্ধ করেছে। এবং খাল খনন থেকে শুরু করে এবং বিশেষ করে ইরি ধান থেকে চায়না থেকে ইরি থেকে শুরু করে সব কিছু এনে ওনার সামনে উনি কৃষক প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন এবং কৃষক আকৃষ্ট করেছেন। পাশাপাশি ম্যান পাওয়ার বিজনেস, যে কোথায় কি করবে, আমাদের বৈদেশিক কর্মসংস্থানের দরকার, সেখান থেকে আমাদের রাষ্ট্রের পক্ষে কিছু আয় হোক বা বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, সেটা ওনার দৃষ্টিকোণ থেকে খুব প্রখর ছিল। তার কারণে আমাদের কিছু লোক বিদেশ যেতে পেরেছে, কিছু আমরা বৈদেশিক আয় অর্জন করেছি, এই দেশের কাজে লেগেছে। এবং কৃষকেরা আজকেও উদ্বুদ্ধ, আকৃষ্ট সেই ইরি ধান থেকে আজকে যেভাবে তারা বিভিন্ন প্রজাতির ধান পাচ্ছে, উৎপাদন হচ্ছে, যেভাবে তারা উৎপাদিত ফসল বিক্রি করে যেভাবে আয় করছে, তারা এখনও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট এবং কর্মকাণ্ডের শ্রদ্ধা ভরে এখনো স্মরণ করে। আজ থেকে সেই 45-47 বছর আগে যে মানুষটি বিদেশে রেমিটেন্স যুদ্ধের সূচনা করেন, রেমিটেন্স আয়োজনের রাষ্ট্রের রেভিনিউ খাতকে সমৃদ্ধ করার যিনি প্রথম ভূমিকা রাখেন, সেই রেমিটেন্স খাত এখন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হয়ে গেছে। প্রায় 1 কোটি জনগোষ্ঠী সারা বিশ্বে প্রবাসীরা যারা ছড়িয়ে আছেন, যারা যোদ্ধা হিসেবে নিজেদেরকে গর্ববোধ করেন, রাষ্ট্রের অর্থনীতিতে যারা ভূমিকা রাখেন, নিজেদের ঘাম ছুটিয়ে যাদের অর্থে আমাদের রাষ্ট্র সুন্দর চলে, সেই রেমিটেন্স যোদ্ধারা তাদের ফাউন্ডারকে ওন করে কিনা, তাদের সেই ফাউন্ডার রেমিটেন্স যোদ্ধা হিসেবে, রেমিটেন্স ফাদার হিসেবে অনার করে কিনা, অনার করা উচিত কিনা, বিশ্বর প্রায় 1 কোটি রেমিটেন্স যোদ্ধাদের হৃদয়ে, মনে মননে শহীদ জিয়া এবং তার পরিবার কিভাবে আলোচিত, কিভাবে বা তাদের হৃদয়ে এই পরিবারটি আশ্রয় পেয়েছে। দেখেন, ফরেন কারেন্সি আর্নের ব্যাপারে বা বৈদেশিক রেমিটেন্স আয়ের ক্ষেত্রে এখনও যারা সে সময় বিদেশে গিয়েছেন, আয় করেছেন, পরিবার চালিয়েছেন, এখনও তারা স্মরণ করে। তখনকার দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওনার ক্যাবিনেটে তখনকার উপপ্রধানমন্ত্রী এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী এস এ বারিয়েটি সাহেব ছিলেন। ওনার মাধ্যমে যারা বিদেশ গিয়েছে, আমাদের দিনাজপুরের লোক অনেকে এখনও স্মরণ করে। ওনার আয়ে একটা সংসার চলে, একটা পরিবার চলে, একটা দেশের বিভিন্ন বিদেশে আনা টাকা ইনভেস্ট হয় এবং দেশ অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, স্মরণ করে এখনও উপলব্ধিতে আছে। এবং সেই রেমিটেন্স থেকেই এখন দেশের বেশ আয়ের পরিমাণ অনেক বেড়েছে এবং রেমিটেন্সের টাকায় দেশ এখন সচ্ছল। বা কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে এই আন্দোলনে, বিশেষ করে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে রেমিটেন্স শাটডাউন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন মেসেজ ছিল। শেখ হাসিনা তক্ততাউস যেন কেঁপে যাচ্ছে, প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করছে। এতে বোঝা যায় যে রেমিটেন্স যোদ্ধারা এই দেশকে আসলে কতটা ভালোবাসে এবং তাদের ফাউন্ডারকেই তারা কতটা ওন করে, এটি তাদের এই ঘোষণাতে প্রমাণ হয়ে গেছে কিনা। হ্যাঁ, দেখেন, শেখ হাসিনার 5ই আগস্টের পূর্বে রেমিটেন্স নিয়ে যেভাবে আলোচনা হচ্ছিল এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রকার এজেন্সি, এতেই ছিল যে যদি অবৈধ সরকার এভাবে চালিয়ে যায়, তারা তাদের রেমিটেন্স বা যেটুকু তারা বন্ধ করে দেবে, হয়তো আয়ের অংশটুকু দেশে পাঠাবে না, করবেন। এমন বাইরে যেসব জনগোষ্ঠী ছিল তারা মোটামুটি ঐক্যবদ্ধ ছিল। এতেও কিছুটা শেখ হাসিনা সরকার আতঙ্কিত ছিল।
আগামী 14 সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই প্রবাসীদের অবশেষে ভোটের ব্যবস্থা করা হয়েছে। 1 কোটি জনগণ তারা আসলে ভোট দিতে পারবে। এই যে তারা যুদ্ধটি করলো, এই যুদ্ধ জয়ের পরে তাদের যে ভোটের অধিকার আসলো, এটি রেমিটেন্স যোদ্ধাদের মনে নতুন একটি আশা সঞ্চার করছে কিনা, তারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামীতে যদি জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হন, বিএনপি যদি নিরঙ্কুশভাবে ক্ষমতায় যায়, তাহলে এই রেমিটেন্স যোদ্ধারা আসলে কতটা অন করবে এই সরকারকে? তারেক রহমান সাহেবের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি সামনের নির্বাচন গ্রহণ করলে, সংখ্যাগরিষ্ঠতা আসন পেলে, যদি সরকার গঠন করে, তারেক রহমান এই যে যারা বিদেশি ভোটার রয়েছে ওনাদের প্রতি বেশ এখনও উনি সদুর্ভাবক এসে ভোট দিতে হবে করে ওনাদের প্রয়োজনীয়তা অনুভব করে। যদি সরকার গঠন করে, নিঃসন্দেহে উনি যারা বাইরে রয়েছে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া দেশে ইনভেস্ট করার জন্য আহ্বান জানাবে এবং তারা দেশের স্বার্থে এগিয়ে আসবে। তারেক রহমানের 31 দফার মধ্যে সেটা রয়েছে। আশা রাখি তারেক রহমান সরকার গঠন করলে যারা বিদেশে রয়েছেন সবাই আরও দেশের প্রতি সহানুভূতিশীল হবে এবং দেশে ইনভেস্টমেন্ট করে আগ্রহ প্রকাশ করবে এবং দেশ এগিয়ে যাবে, কর্মসংস্থানের সুযোগটি আরো বেশি সমৃদ্ধ আরো বাড়বে। জি, 1981 সালের পরে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। শেখের বেটি শেখ হাসিনা 1981 সালের 17 মে থেকে তিনি রাজপথে নেতৃত্ব দেওয়া শুরু করলেন বা রাজনীতি শুরু করলেন। এদিকে ম্যাডাম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার পরে তিনিও 19 দফা নিয়ে রাজপথে নামলেন। রাজপথে দুই নেত্রীর বচন বাচন, কথাবার্তা, আচার আচরণ, শিষ্টাচার এদেশের মানুষ মুখস্থ করেছে। তাদের প্রত্যেকটি কথা দ্বারা তারা নিজেদের কথামালা, গল্পমালা, কবিতা বহুত কিছুই তৈরি হয়েছে। দুই নেত্রীর আচার আচরণ থেকে, শিক্ষা থেকে, নেতৃত্ব থেকে দেশবাসী আসলে কেমন শিক্ষা পেল, বা তারা এই দেশবাসী এই দুই নেত্রীকে কাকে কেমন ভাবে জেনেছে বা জানে? দুই নেত্রী আমরাও কাছাকাছি দেখেছি। সাবেক রাষ্ট্রপতি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সেই স্বৈরশাসকের আমলে আন্দোলন সংগ্রাম একসঙ্গে দেখেছি। 15 দল 7 দল কর্মসূচি, ঐক্যবদ্ধ হয়ে করা, এবং আপনার 1990-এর আগের পট পরিবর্তন আগে দেখবেন বেগম খালেদা জিয়ার বড় বোন বেগম খুরশিদজাহান চকলেট, এক্স মিনিস্টার মরহুম খুরশিদজাহান চকলেট, উনার বাসায় কিন্তু একটা শেখ হাসিনা এবং খালেদার একটা বৈঠক হয় বনানীর বাসায়। তখন এত একান্তে এত কাছাকাছি ছিল যে মনে হয় যে দুই বোন, দুই বান্ধবী। আর আজকের প্রেক্ষাপটে দেখা হয় দুই প্রতিপক্ষ, দুই মেরুকরণ, কেউ কাউকে সহজ হয়। তবে দুজনকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন বেগম খালেদা জিয়া সবচেয়ে ক্রুশিয়াল টার্নিং বা নির্বাচন জাতীয় রাজনীতিতে একটা ঘন ঘটা ছিল, যে সব দল মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কেয়ারটেকার বিল পাশ হওয়ার পরে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে পরাভূত করবে, বিএনপিকে পরাভূত করে কিভাবে তারা সরকার গঠন করবে এবং দেশ চালাবে, বিএনপিকে একঘরে করতে ছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম আমরা দেখেছি। আমরাই কোশ্চেন করেছিলাম যখন 1996 সালের ষষ্ঠ সংসদে 13 অ্যামেন্ডমেন্ট হয়, আমরা বলেছিলাম যে ম্যাডাম এই অবস্থায় এখন কি করা যায়, আপনি কি শঙ্কিত নাকি? বলছি আমি মোটেই শঙ্কিত নই। এই দেশে রয়েছে, দেশ পরিচালনার জন্য এই রাজনীতি যা যা করতে হয় আমি করব, আমি সেভাবে নেমেছি। আমি একটা রাজনৈতিক ধারাবাহিক প্রক্রিয়া কখন কি হবে সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তাই আমি বলবো যে বেগম খালেদা জিয়া দেশের ক্ষেত্রে রাজনীতির কখনো নমনীয় হননি এবং কখনো কোনো কারো ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা প্রকাশ করে। তার প্রমাণ 1996 সালে কেয়ারটেকার বিল পাশ হওয়ার 12 জুনে নির্বাচন হওয়ার পরে বিএনপিকে এককভাবে, তবু বিএনপি 116টা সিট পেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া পিছিয়ে যায় নাই। বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হয়েছে, উনি জেল খেটেছেন 5 থেকে 6 বছর। ওনার বিরুদ্ধে জিয়া অরফেনেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট, দুটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। পক্ষান্তরে সেই মামলা থেকে খালাস পেয়েছেন। প্রমাণিত হয়েছে যে উনি নির্দোষ ছিলেন। উনাকে নিরপরাধ 6 বছর জেল খাটিয়েছে। উনি তো নমনীয় হননি, নতে স্বীকার করেননি। উনি দেশের প্রেম, দেশাত্মবোধক ছিল যে আমি না, এ দেশে জন্ম, এ দেশ নিয়ে থাকবো। উনি তো পালিয়ে যেতে পারতো।
উনি যে মানে শেখ হাসিনা ওয়াজিদ যখন সেই চ্যারিটি অর্ডার যখন রায় হচ্ছিল উনি তো পালিয়ে যেত, উনি তো দেশের বাইরে ছিল। উনি যে না নেতা হিসাবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল নেতা হিসেবে বা নেতৃত্বের গুণ সম্পন্ন হিসেবে দুই নেত্রীর পার্থক্যের যেটি আমরা দেখতে পাই, শেখ হাসিনা তার নিজের পরিবারের বাইরে তিনি নেতাকর্মীদেরকে কখনোই গুরুত্ব দিতে না পারার কারণে বারবার তিনি নেতাকর্মীদেরকে রেখে সেফ এক্সিট নিয়েছেন। 111-এর সময় আমরা দেখেছি তিনি তার মতো করে সেফ এক্সিট নিয়েছেন। আবার এবার তিনি নেতাকর্মীদের কথা চিন্তা না করে পরিবারকে বাঁচানোর জন্য তিনি সব ব্যবস্থা করেছে। বিমানবন্দরে সেই তাপসের কল রেকর্ডটি সবাই দেশবাসী জানে। অর্থাৎ নিজের পরিবার তুমি বেঁচে থাকো, দেশবাসী বা নেতৃবৃন্দ গোল্লায় যাক, তাতে একজন শেখ হাসিনার কিছু যায় আসে না। আর ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিটা মুহূর্তে যখন -2 ফর্মুলা চলছিল বা বারবার বিএনপি যখন ব্যাপকভাবে রাজপথে মার খাচ্ছিল, ম্যাডাম খালেদা জিয়ার জন্য অপশন দেওয়া হচ্ছিল তিনি যেন তার সন্তানের কাছে চলে যান, তিনি যেন নেতাকর্মীদেরকে ছেড়ে চলে যান। তো নিজের সন্তানের বাইরে নেতাকর্মীদেরকে গুরুত্ব দিয়ে তিনি যিনি দেশে ছিলেন, এই যে নেতৃত্বের গুণ সম্পন্নের এই জায়গাটি নেতাকর্মীরা আসলে কতটা ওন করে, যার কারণে একদিকে শেখ হাসিনার নেতৃত্ব থেকে আওয়ামী লীগ কি শিক্ষা নিচ্ছে, আর ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে বিএনপি নেতাকর্মীরাই বা কি শিক্ষা নিচ্ছে? ধন্যবাদ। ম্যাডাম থেকে যদি আমরা দেখতে চাই, অনেক কিছু দেখার আছে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে 1986 সালের যে পাতানো নির্বাচন, 1986 সাল আপনার তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, যেখানে লালদিঘির ময়দানে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের প্রধান সেখানে যে এরশাদ সরকারের আন্ডারে যাবে সে জাতীয় বেঈমান হবে, তার পরক্ষণেই দিন সপ্তাহ নদীতে উনি এরশাদ সরকারের আন্ডারে আতাত করে নির্বাচনে চলে যায়। কিন্তু একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল না, আমি যা বলেছি জনগণের সামনে আমি এটা উপেক্ষা করে কোনো নির্বাচনে যেতে পারি, আমি বলছি এই স্বৈরাচারের আন্ডারে কোনো নির্বাচন, উনি নির্বাচনে যায়নি। তখনই প্রমাণ হয়েছে খালেদা জিয়ার কি গুণ, খালেদা জিয়ার কি দৃঢ়তা, দেশপ্রেম, আর শেখ হাসিনার কি দেশপ্রেম। তার পরবর্তীতে শেখ হাসিনা বহু মানে খালেদা জিয়া কটূক্তির মধ্যে, খালেদা জিয়া তো কোনোদিন খারাপ মন্তব্য করেনি। খালেদা জিয়া সবসময় সম্মান করে কথা বলতো, আপা বলে কথা, এবং শ্রদ্ধাশীল। এবং ডক্টর ওয়াজেদ সাহেব যেদিন মারা যায়, ধানমন্ডি 5 নম্বরে খালেদা জিয়া সহ আমরা গিয়েছিলাম ওনার বাসায় সান্ত্বনা দিতে। খালেদা জিয়া তো কখনো মানে ওই পরিবারের প্রতি কোনো প্রকার খারাপ, কোনো প্রকার শ্রদ্ধার বাইরে কিছু, সবসময় শ্রদ্ধা, সবসময় রাজনীতিতে বিপরীত পক্ষের বা বিরোধী পক্ষের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, নীতির প্রতি আপোষহীন থাকা, নীতির প্রশ্নে নিজের জীবনকে পর্যন্ত বরাদ্দ রাখা, জীবনকে পর্যন্ত বাজিতে রাখা। আর যে চিত্রগুলি ইতিহাসে দেখা যায় যে এমন অনেক চিত্র রয়েছে যে ডেমোক্রেসির জন্য, পিস ফর ডেমোক্রেসির জন্য লড়াই করার কারণে বিশ্বের অনেক ব্যক্তি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। বিগত 4 বছর আগে আমরা দেখেছি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু নোবেল লরিয়েট হয়েছেন। অং সান সু চিকে আমরা দেখেছি তিনি ডেমোক্রেসির জন্য লড়াই করে রাজপথে সংগ্রাম করার কারণে তাকে কিন্তু নোবেল লরিয়েট করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে সেই 86 থেকে আবার 111-এর সময় থেকে বা আওয়ামী লীগের আমলে বারবার তাকে কারারুদ্ধ করা বা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো স্লো পয়জনিংয়ের কমপ্লেন পর্যন্ত আমরা জানতে পেরেছি। প্রতিটা বিষয় বিচার বিশ্লেষণ করে ডেমোক্রেসির জন্য এই ত্যাগ তিতিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিশ্ব মডেলেরা আসলে কী ভাবছে, আন্তর্জাতিক অঙ্গন ম্যাডাম খালেদা জিয়াকে নোবেল লরিয়েটের জায়গায় কতটা দেখছে। এ পর্যন্ত 54 জন নারী নোবেল লরিয়েট হয়েছেন। আমরা ম্যাডাম খালেদা জিয়াকে এই বিরল পুরস্কারে বা এই বিরল সম্মানে ভূষিত হওয়ার ব্যাপারটি দেখতে পাবো কিনা ভাবতে বিশ্ব থেকে আসলে কোনো সুবার্তা আসবে কিনা, আপনি কি মনে করছেন? দেশের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যে আপোষহীন ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া, এটি যেমন বলেন আং সান সু কি থেকে এরকম দেশে বিরল ঘটনা। এখন এই আপোষহীনতার ক্ষেত্রে উনি যা বলেছেন তাই করেছেন। যদি সেই ক্ষেত্রে নোবেল কর্তৃপক্ষ যদি মনে করেন যে নোবেল দেওয়ার প্রয়োজন ওনারা দিতে পারেন, এটা ওনাদের উপরে নির্ভর করে। তবে আমরা তো ওনার কর্মকাণ্ডের জন্য, ওনার আপোষের জন্য এটা তো প্রত্যাশা করতেই পারি।
2000 সালের পর থেকে জনাব তারেক রহমান তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলা কমিটির 1 নম্বর সদস্য থেকে রাজপথে বিচরণ শুরু করেন। তৃণমূলে যখন তিনি নামলেন, তৃণমূলের নেতাকর্মী তাকে যেভাবে ব্যাপক সাড়ম্বরে বা আগ্রহভরে গ্রহণ করলো, এই গ্রহণ করা বা তারেক রহমানের জন্য বা জিয়া পরিবারের একটা সুপরিবেশ মাঠ পর্যায়ে হচ্ছে, এটি বিপরীত সুপিরে ব্যাপক কাপড় ধরলো। তাই শেখ হাসিনা 111-এর মাধ্যম দিয়ে জনাব তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে জোর করে রাজনীতি করতে পারবেন এবং মুসলিক আদায় করিয়ে দেশ থেকে বিদেশে নির্বাসন পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করেন। আর সেই গ্যাপে তার পুত্র জনাব সজীব অজয়কে প্রতিষ্ঠা করার জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানা কমিটির 1 নম্বর সদস্য, রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য করে তাকে রাজনীতি করার সব পথ উন্মুক্ত করে দেওয়া হয়। শেখ হাসিনা তার বিরোধী রাজনীতিকের পুত্রকে চাপিয়ে বা তাকে থামিয়ে বা তার উপরে শক্তি প্রয়োগ করে নিজের পুত্রকে যোগ্য করার যে চেষ্টা তিনি করলেন, সেটি কতটা বুমেরাং হলো, এখানেই কিছু শিক্ষা রয়ে গেছে কিনা, অপরের জন্য ক্ষতি করতে গেলে নিজের উপকার করা যায় না, এটি শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পেলেন কিনা? এটা তো যে ঘটনা ঘটেছে শেখ হাসিনা তো টের অবশ্যই পেয়েছে, কারণ আজকে ওনার পুত্র শেখ ওয়াজেদ জয়কে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। উনি বিপদগামী হয়েছেন। আজকে দেখবেন ওনার নামে আমেরিকায় কোন ব্যাংকে কত রয়েছে, কত বাড়ি রয়েছে, সেটা আমেরিকান গভর্নমেন্টই সঠিক তথ্য দিতে পারবে। আর তারেক রহমান সম্পর্কে যেসব খারাপ ধারণা, এত টাকা লুট, এত টাকা নিয়ে আজ পর্যন্ত কি সঠিক তথ্য দিতে পারছে? এর থেকেই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে পলিটিক্যাল রাইজিং পয়েন্টে কার কতটুক দূর রয়েছে, কার কতটুক দূরত্ব, কে কত দূর আগাতে পারবে, জনগণের সামনে বাকিটুকু নির্ধারণ করবে। 111-এর সময় ম্যাডাম খালেদা জিয়া যেভাবে ত্যাগতিতিকা রাখেন, যেভাবে ডেমোক্রেসির রক্ষা করলেন, যেভাবে সেফ এক্সিট নিতে চাইলেন না, যার কারণে বিএনপিকে সেই যে মিথ্যাকার চুপির মাধ্যমে একের পর এক 4টি নির্বাচনে পরাজিত করে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকাকালীন বিএনপির উপরে অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে। জনাব তারেক রহমান বিদেশ থেকে আপনাদেরকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে মাঠের নিবিড় পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি, ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীর সাথে পর্যন্ত তিনি কথা বলেছেন, তাকেও রাজপথে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তারেক রহমানের নেতৃত্বের গুণাবলীর কারণে বিএনপির এক ছিল, অভিন্ন ছিল এবং এত মামলা হামলার পরেও দলছুট হয়নি বা নেতৃবৃন্দ যে একেবারে তার স্নেহ ছায়ায় বা তার নেতৃত্বে যেভাবে আসীন ছিলেন, এই নেতৃত্বের গুণেরই আসলে চরমভাবে প্রমাণিত হলো কিনা আমরা 36 জুলাইকে যে বিজয়টি পেলাম, এই বিজয়টির মূল রূপ কারিগর বা কৌশলী নেতৃত্ব বা মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানার হিসেবে তারেক রহমানের গুণই চারিদিকে আসলে দেখা গেল কিনা? 6 জুলাই যে আন্দোলন, যে জুলাই সংগ্রাম আন্দোলনে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা জানে এই ইতিহাস বিরল ঘটনা যে 3 বছরের শিশু পুলিশ গুলি করে মেরেছে। এই ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ সাক্ষী, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিভিন্ন জেলায় উপজেলায় প্রতিনিয়ত ফোন করতে, আজকে এতজন ছাত্র থাকতে, এতজন ছাত্র মিছিল করতে হবে, যেহেতু ছাত্রদের আন্দোলন। উনি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ইউনিটকে সবসময় নির্দেশ দিত এবং বলতো এবং নিজে তত্ত্বাবধান করতো। এবং এই জুলাই আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং বিভিন্ন ভূমিকা উনি রাখেন এবং সামগ্রিকভাবে উনি সহযোগিতা করেন। এর ফলেই জুলাইয়ের এই পট পরিবর্তন হয়। পরিশেষে ছাত্রদের হাত দিয়ে এই সফলতা এসেছে এবং সফলতার বিভিন্ন ভূমিকা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভালো ভূমিকা ছিল। কিন্তু এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে যেভাবে মাস্টার মাইন্ড চুরি করা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধজন যিনি বিএনপির আমলে সবসময় সফট কর্নার পেয়েছেন, বিএনপি যার জন্য সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত ডিফেন্স দিয়েছে, সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে, তিনি কি বিস্মৃত হয়ে গেলেন কিনা? তিনি হঠাৎ করে একজন ইয়াং ছেলের হাত ধরে ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় বললেন এই ছেলেটি মাস্টার মাইন্ড শব্দটা কি এতটাই নর্মাল বিষয় নাকি এর গভীরতা আসলে অনেক? দেখেন, ডক্টর ইউনূস সাহেব নোবেল লরেট, উনি নোবেল পাওয়ার পরে জাতীয় সংসদ ভবনের সামনে প্রথমে আমরাই সম্বর্ধনা দিই ডক্টর ইউনূস সাহেবের। ওনাকে ছোট করে দেখার কথা নেই। এখন ইউনূস সাহেব যেটা মনে করে যারা উঠতি বয়সের ছেলে এদের দ্বারাই সফলতা অর্জিত হচ্ছে, উনি এটা স্বীকারোক্তি দিয়ে বলে। এই স্বীকারোক্তি দেওয়া মানে কাকু
ছোট করা নয়, বড় করে। তাই উনি সেই স্বীকারোক্তি হিসাবে বিভিন্ন ক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, এটা বেশি কিছু নয় মনে হয়। তবে ইউনূস সাহেব পক্ষান্তরে চায় যে উনার মর্যাদাটুকু, যে নোবেল লরিয়েট, সেই স্বীকৃতিটুকু বা সেই সম্মানটুকু উনি ধরে রাখতে চায়। উনার চলার পথে যা মনে হয় এবং উনি যা করতে চায়, এবং এসব স্বীকৃতিকে মানে আমরা ছোট করে দেখি না, যার যতটুকু সম্মান ততটুকু দেওয়া উচিত, উনি সেভাবেই দিতে পারছে, দিবে বলে মনে হচ্ছে। জি, জনাব তারেক রহমানের নেতৃত্ব অবশেষে পরাজিত আওয়ামী লীগ এবং নতুন একটি প্রেক্ষাপট তৈরি, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উন্মুক্ত মাঠ। ফেব্রুয়ারিকে রোডম্যাপ রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যে রুটম্যাপ ঘোষণা করেছেন, তারা বার্তা দিয়েছেন। এই মাঠটি এখন নির্বাচনের উপযুক্ততা আমেজ বিরাজ করছে। ৩০০ সংসদীয় আসনের প্রার্থী বিএনপি বাছাই করছে। আপনি ঠাকুরগাঁও ২ তথা বাংলাদেশ সংসদীয় আসন সংখ্যা নাম্বার ৪-এর একজন নন্দিত মুখ। ইতিপূর্বে সংসদ নির্বাচনে আপনি বিজয়ী হয়েছিলেন। মাঠের প্রেক্ষাপট বিচারে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলের কাছে আপনার এক্সপেকটেশন কি, মনোনয়নের কি সম্ভাবনা দেখছেন? আর যদিও আপনাকে মনোনয়ন দেয়, বিজয়ের কি বা সম্ভাবনার, বিজয় হলে এই কনস্টিটিউশন সম্পর্কে আপনার কি কি রূপকল্প রয়েছে উন্নয়নের? ঠাকুরগাঁও ২ জন্মগত একটা পরিচিতি এলাকা। আমি ঢাকা ছেড়ে, রাজনীতি ছেড়ে যাওয়ার পর, এখানে বিভিন্ন কমিটি থেকে দায়িত্ব ছেড়ে যাওয়ার পর ঠাকুরগাঁও মনোনিবেশ করি, আমার জন্ম এলাকায়। আমি ঠাকুরগাঁও ২-এর মানুষ নিয়ে ভাবি, ঠাকুরগাঁওর জনগণকে নিয়ে ভাবি বিধায় আমি ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মাঠে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে আমি এই পার্টি অফিস থেকে ১৫৪ জনের মধ্যে আমি অ্যারেস্ট হই এবং ৩ মাস জেল খাটি, এবং ২৮শে অক্টোবর এই মহাসমাবেশের পরবর্তীতে আমি ৩ মাস জেল খাটি। তো এখন আমি বলবো যে আমি তো ঠাকুরগাঁও দিয়ে ভাবি বিধায় কর্মকাণ্ড থেমে যায়নি, স্লো হয়নি, অব্যাহত ছিল, চলছে, চলমান প্রক্রিয়া। এখন ঠাকুরগাঁও ২-এর আমি কদিন আগে জেলা সম্মেলন হলো, ঠাকুরগাঁও জেলা সম্মেলন, এবং বিভিন্ন আমার নির্বাচনী এলাকায় ১৬টা ইউনিয়নে ৩টি থানায় আমি দাঁড়িয়ে গিয়েছি, নেতাদের মতামত নিয়েছি। নেতারা এখনও মনে করে যে মাঠে আমি ছিলাম, মাঠে আছে, নেতারা বা কর্মীরা বা ভোটাররা এখনও চায় জনগণ যাদের কাছেই থাকবে তাদেরকে মনোনয়ন দেওয়া হোক। নেতাকর্মীদের উচ্ছ্বাস, কাঙ্ক্ষা, শ্রদ্ধা আমার প্রতি কমে যায়নি। আমি এই ২ সপ্তাহের মধ্যে সরজমিনে জরিপ করে দেখেছি, নেতারা চায়, এবং নেতারা আমাকে পেলে, কাছাকাছি পেলে উপকৃত হবে, এলাকা উপকৃত হবে। এবং পরিশেষে আমি বলেছি, আমি যদি মনোনয়ন পাই, বিএনপি যদি জনগণের ওপিনিয়ন নিয়ে আমার দীর্ঘ কর্মকাণ্ডে বা জেল থেকে, রক্ত থেকে, দেওয়া থেকে সব কিছু আমি করেছি, এই দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। জনগণ চায় যারা ত্যাগী নেতা ওরা আসুক, জনগণ চায় যারা রক্ত দিয়েছে তারা আসুক, যারা জেল খেটেছে আসুক। জনগণের প্রত্যাশা দীর্ঘ, আমি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমি বলেছি, বালিয়াডাঙ্গি উপজেলা পৌরসভা হয়নি, আমি যদি আমাকে মনোনয়ন দেয়, নির্বাচিত হই, বালিয়াডাঙ্গির উপজেলার পৌরসভা আমি করে দেব। ফার্স্ট মিশন আমার হাতে। সেকেন্ড মিশন 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে আমার নির্বাচন এলাকা রানীশঙ্করের 2টা ইউনিয়ন, ধর্মগড় কাছে, ধর্মগড় চেকপোস্ট বন্ধ হয়ে যায়, আমি 2 দেশের সঙ্গে আলোচনা করে সেটি খোলার ব্যবস্থা করব। এবং জনগণকে বলেছি, জনগণের মাঝে যা যা করা দরকার, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠান, যা যা করণীয়, একটা এমপির যা করণীয়, এমপির কী কাজ, সেবা দেওয়া, কাজ করা, ডেভেলপমেন্ট করা, আইন প্রণয়ন করা, একটা এমপির যাবতীয় কাজ। কিন্তু আমাদের বিগত চিত্র যেটা দেখতে পাচ্ছি, সীমান্ত ঘেঁষা এই সংসদীয় আসন ঘিরে প্রচুর মাদক এদেশে আসে, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কারোরই দেশটির অগোচর নয়, এবং যারা সাংসদ থাকেন তাদেরও অগোচরে থাকার বিষয় নয়। এই জায়গাটিতে জিরো টলারেন্সের গুরুত্ব একজন সাংসদ হিসাবে আপনি কিভাবে দেখবেন? যাক, মাদক এখন সারা দেশব্যাপী যেভাবে হয়েছে, আসলে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে আমার 100% অবস্থান থাকবে। এই লক্ষ্যে আমি বর্তমান অবস্থায় প্রতিটি থানার প্রশাসনকে প্রতিকে বলে দিয়েছি, যাতে মানে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তারা সক্রিয় হয় এবং সক্রিয় ভূমিকা রাখে। প্রশাসনের কাছে প্রতিনিয়ত আমার যোগাযোগ হয়। আমার বক্তব্য একটাই, যে মাদকমুক্ত
করতে হবে, তরুণ সমাজকে ঠিক করতে হবে। এই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার হলো মাদক নিয়ন্ত্রণ এলাকা হিসেবে গড়ে তুলব আমার এলাকাকে। আপনার নির্বাচনী এলাকাকে আপনি যেটা বললেন, বর্ডার হাটের মাধ্যম দিয়ে আয়ের ব্যবস্থা করা বা পর্যটন নগরীর মতো ব্যবস্থা করে পর্যটনী জোন তৈরি করে সেই সংসদীয় এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করার ব্যাপারটি আসলে কতটা এখানে প্রযোজ্য হতে পারে বা কতটা এটার সুফল আসতে পারে? এক দেশের সঙ্গে এক দেশের যোগাযোগ, এটা মানে সফলতার পরিমাণই বেশি। এখানে যাতায়াত ব্যবস্থা থাকলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ব্যবসায়িক ব্যবস্থা হবে এবং ওই এলাকা উন্নত হবে। ওই এলাকার মানুষ আরও মানে উন্নতর শীর্ষস্থানে থাকবে। যে এলাকা অন্যান্য এলাকায় যেভাবে উন্নত হয়, একটা চেকপোস্ট থাকলে তখন মানুষ এমনি জাগ্রত হবে, এলাকা উন্নত হবে এবং আবারও সেই আমার এলাকাবাসী জেগে উঠবে। এবং এই আমি যদি চালু করতে পারি, এই সমর্থন, এই ভালোবাসা কোনোদিনও মুছে যাবে না। জি, অনেক আলোচনা করলাম যে মানুষটি দীর্ঘ 16 বছর মা থেকে দূরে, এই মাটি থেকে দূরে, এই মাটির সন্তানটি বিদেশ থেকে যেভাবে ভালোবাসা দিয়ে পুরো দেশের মানুষের জন্য যিনি কাজ করেছেন, আমরা দেখতে পেয়েছি যে কিভাবে সফল উদ্যোক্তা হয়ে হিসেবে রাষ্ট্রীয় ভূমিকা রাখা যায় এমন এপিসোডও জনাব তারেক রহমান করেছিলেন। কীভাবে একজন পশুপালনকারী হিসেবে কীভাবে একজন ভালো কৃষক হওয়া যায়, এটি ট্রেনিংও কিন্তু এপিসোডের মাধ্যমে জনাব তারেক রহমান দিয়েছেন, যিনি প্রতিটা ক্ষেত্রে প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা রেখে এই উপলব্ধির ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে 31 দফার বাস্তবায়নের জন্য যিনি আপনাদেরকে রাজপথে বিভিন্নভাবে কর্মশালার মাধ্যম দিয়ে আপনাদেরকে সুশাসন শেখানোর প্রয়োজনে, আপনাদেরকে রাজনীতি শেখার প্রয়োজনে, নীতি রাখার প্রয়োজনে যেভাবে নিরবিচ্ছিন্ন আপনাদের নেতৃত্ব দিয়েছেন, তার জন্য বাংলাদেশ কতটা উন্মুক্ত, তার আগমনধ্বনি উপলক্ষে ঠাকুরগাঁওবাসী আসলে কতটা আবেগে আপ্লুত। জনাব তারেক রহমান যেদিন এদেশের মাটিতে পা দিবেন সেদিন ঠাকুরগাঁওবাসী আসলে কীভাবে সেটি অন করবে? লাইক ফর দ্য লাইকশন, তারেক রহমান উনার বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পদাঙ্ক অনুসরণ করে উনি প্রতিটা কার্যক্রম পরিচালনা করতে চায়। এখন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গন, বিভিন্ন সেক্টর উনি সাজাতে চায়। এবং ঠাকুরগাঁওবাসী এই ক্ষেত্রে তারেক রহমানের আশার বার্তা নিয়ে বসে আছে, উনি কবে আসবে। উনি সরাসরি ঠাকুরগাঁওবাসী আমার বালিয়াডাঙ্গি, হরিপুর, রানীশঙ্করের লোকজন সরাসরি দেখেছে, হ্যান্ডশেক করেছে, কম্বল নিয়েছে। সেই আশায় ওনারা চেয়ে আছে কবে তারেক রহমান আসবে, কবে আমরা তারেক রহমানকে পাবো, কবে আমরা এদেশের আবার উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাব, সেই প্রত্যাশা করছে। এবং তারেক রহমানের জন্য দোয়া করছে যাতে সুস্থ থেকে এদেশে আসে, আবার হাল ধরতে পারে। আমরা অনেক আলোচনা করলাম দর্শক শ্রোতাদের কাছে, আপনি নির্বাচন এলাকার জনগণ এবং যে মানুষটি আপনাকে ধারণ করেছেন ম্যাডাম খালেদা জিয়া, এবং যার মাতার সাথে আপনার অত্যন্ত সুগভীর সম্পর্ক রয়েছে, যিনি আপনাকে স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, জিয়া পরিবারের সাথে আপনার যে সম্পৃক্ততা, প্রতিটি বিষয়ে অ্যাড্রেস করে দর্শক শ্রোতাদের কাছ থেকে আপনার সমাপনী বক্তব্য। এই পরিবার, জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া পরিবার আমার দীর্ঘদিনের কাছাকাছি। আমি এই পরিবারের জিয়াউর রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেছি, সেজন্য সুযোগ হয়নি, কিন্তু তার পরবর্তীতে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিভিন্ন ভূমিকা আমরা কাছাকাছি ছিলাম। তখন থেকে উনি ভালোভাবে চিনে এবং উনি জানে, এবং উনি আমার সম্পর্কে মাঝে মাঝে খোঁজখবরও নেয়। খালেদা জিয়ার যে স্নেহ মমতা আমি কোনোদিন ভুলতে পারবো না। উনি শত জনতার মাঝেও আমাকে স্মরণ করে, কাছাকাছি লোকজন থাকে আমাকে বলে কি সম্পর্ক আমার, এই সম্পর্ক আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি খালেদার কাছে আমি মনে করি এখনও আমি আস্থাভাজন হয়ে আছি এবং স্নেহশীল হয়ে আছি। আমি খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার আমার এত প্রিয়, এত শ্রদ্ধাভাজন ছিল, ওনাকে বলেছিলাম যে আমার এলাকায় যেতে হবে। আমি তো রাজনীতি না, আমাদের আমরা ব্লাড ব্যাঙ্ক রয়েছে, আমি যে ব্লাড ব্যাঙ্কের সাথে রক্তদান করি। আমি আমার উপজেলায় 2005 সালে হরিপুর বালিয়াডাঙ্গিতে তৈয়বা মজুমদার ব্লাড ব্যাঙ্কের সৌজন্যে তৈয়বা মজুমদার খালেদার মা কি দুটি প্রোগ্রাম করেছিলাম 2005 সালে। তদ্রূপ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অহংকার, দেশের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান সাহেব আমার এলাকায় 3 বছর গেছে, শীত কম্বল দিয়েছে। এবং ঠাকুরগাঁও 2 আসনে হরিপুর, বালিয়াডাঙ্গি, রানীশঙ্কর আমি তারেক রহমানকে সশরীরে নিয়ে গেছি এবং সশরীরে উনি দেখেছে উপলব্ধি। উনি
2004 সালে ন্যাকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে আমাকে কোশ্চিন করেছিল, এত লোক আসলো কেমনে? আমি বলেছিলাম, আপনি তারেক রহমান, আপনি স্নেহধন্য, আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ছেলে, আপনাকে দেখতে আসবে না? আপনাকে লোক দূর থেকে ভালোবাসেন, আজকে কাছাকাছি দেখতে এসেছে, আপনাকে শ্রদ্ধা নিবেদন। তখন উনি বলল যে আমাকে জাতির উদ্দেশ্যে এলাকাবাসীর কিছু বক্তব্য দিতে বললো। এই জন্য তারেক রহমান অনেক কাছাকাছি পেয়েছিলাম। তারেক রহমান এখনও ঠাকুরগাঁও 2 আমাকে দেখলে এখনও ঠাকুরগাঁই মনে করে। ইনশাল্লাহ আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে ঠাকুরগাঁও 2 এগিয়ে যাবে, ঠাকুরগাঁওবাসীর মঙ্গল হবে, এই প্রত্যাশা রাখছি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে, যিনি জাতীয় রাজনীতি এবং তৃণমূলের রাজনীতি প্রতিটি বিষয় সমন্বয় করে ঢাকা মহানগর রাজনীতি থেকে, কলেজ ছাত্র সংসদ থেকে, একেবারে সেই ঢাকা থেকে 500 কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁ 2-এর নন্দিত মুখ হিসাবে ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি তার প্রার্থীদের ব্যাপারে দলের প্রতি আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং দল যদি তাকে মনোনয়ন দেয় অবশ্যই তিনি বিজয় হয়ে এই জনপদের কল্যাণ করবেন বলে যিনি মত প্রকাশ করেছেন, তার প্রতি দল গুরুত্ব দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে গুরুত্ব দিয়ে বা সচেতন মহলের বা মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী তাকে মনোনীত করার ক্ষেত্রে অবশ্যই একটি সুসংবাদ দেশবাসীর কাছে বা বিএনপির পক্ষ থেকে আশা করা যাবে। তৃণমূলের ত্যাগের পুরস্কার স্বরূপ তাকে দেখা যাবে বলে সচেতন সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। সাথে থাকুন। আপনি 30 সেকেন্ড দর্শকদেরকে সালামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে ধন্যবাদ। আজকের আয়োজক 24 টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। পরিশেষে আপনার সবার মঙ্গল কামনা করছি, ঠাকুরগাঁও 2বাসী এলাকাবাসীর মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আপনি দর্শকদেরকে আপনার পরিচয় দিয়ে জানান যে আপনার ঠাকুরগাঁ জেলার আগামী নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁ 2-এর নন্দিত মুখ হিসাবে কাকে আসলে জনগণ প্রত্যাশা করছে এবং আপনি তার সম্পর্কেই বা কতটুকু অবগত আছেন। আমি কিছুদিন আগে আমি উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার ছিলাম। আমি এখন রিটায়ার্ড করেছি। উনি এতক্ষণ যে জেট মধুসূদন তুলা, সাবেক ভিপি ঢাকা কলেজ এবং সাবেক মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও 2 আসনের, তার যে অবস্থান এটি এখানে উপলব্ধি করে বোঝা যাবে না। এলাকায় গেলেই তার অবস্থানটা আরও ভালো হবে দেখলে, যেটি তার যে জনপ্রিয়তা। আমি মনে করি যে এবারে সামনের যে সংসদ সদস্য নির্বাচনটি আসছে, আমি মনে করি তাকে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে ওই ঠাকুরগাঁও 2 আসনটির যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, মানুষের এলাকার যে উন্নয়ন, সেটি বাস্তবায়নে রূপ পাবে। স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও 2-এ কখনোই কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সেক্ষেত্রে ঠাকুরগাঁও 2বাসী একটি মন্ত্রিত্বের চাওয়াটি তাদের চোখে মুখে আমরা দেখেছি। আমরা অনেকের সাথে কথা বলেছি যে আমাদের সংসদে আসনে কোনো দল থেকেই কেউ মন্ত্রী হয়নি। আপনি কি মনে করছেন জনাব জেট মর্তুজা তুলার ক্ষেত্রটি আসলে আমি মনে করি দল কীভাবে দেখবে? আমি মনে করি যে আসলে আমাদের যে এলাকা হরিপুর এবং বালিয়াডাঙ্গি, পাশাপাশি রানীশনকৈল এলাকার যে 2টি ইউনিয়ন রয়েছে, এই এলাকার সংসদ সদস্য ঠাকুরগাঁও 2, এখানে বিশেষ করে আমাদের এলাকা হরিপুর এলাকার কোনো দিনও এখানে এমপি হয়নি, মন্ত্রী হয়নি এবং মন্ত্রীও হয়নি। আমি মনে করি যে এখানে এমপি যদি হয়, এই হরিপুর বালিয়াডাঙ্গি থেকে যদি জেট মধুসূদন তুলা যদি এমপি হয়, তাহলে আমাদের যে এমপি থেকে শুরু করে মন্ত্রী যে হওয়ার যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটি জনগণের দ্বারা
যে প্রত্যাশিত রয়েছে সেটি প্রতিফলিত হবে। আপনি মনে করেন কিনা দল তার প্রতি তার ত্যাগের প্রতি গুরুত্ব দিয়ে তাকে এই বিরল সম্মানে ভূষিত করবেন কিনা? আমি মনে করি যে তার যে ছোটবেলা থেকে অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে যে আজকে 2025 সাল পর্যন্ত তার যে অব্যাহত যে ত্যাগ তিতিক্ষা, তার যে দলের প্রতি যে আস্থা, তার যে কর্মদক্ষতা, তার যে অবস্থান, আমি মনে করি যে আসলেই তাকে নমিনেশন দিলে যদি এমপি হয় তাহলে এলাকার সেই আকাঙ্ক্ষাটা পূরণ হবে, পাশাপাশি এলাকার জনগণের উন্নয়ন হবে।